আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। অনুপাত অনুপাত কি? একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটাকে বলা হয় অনুপাত। পি ও কিউ যদি দুটি সমজাতীয় রাশি হয় তবে এদের অনুপাত হবে পি অনুপাত কিউ। পি অনুপাত কিউ। এখানে পি হচ্ছে পূর্ব রাশি, পিকে বলা হবে পূর্ব রাশি, কিউকে বলা হবে উত্তর রাশি। তারপর হচ্ছে সমানুপাত। সমানুপাত কি? যদি চারটি রাশি এইরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত সমান হয়, তৃতীয় চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত তৈরি হয়। এখানে এরূপ চারটি রাশি যদি এ বি সি ডি হয় তবে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, যা সমানুপাতের উদাহরণ। তাহলে এটাকে বলা হবে কি? এ অনুপাত বি সমান যদি সি অনুপাত ডি হয় তবে এটা হচ্ছে একটা সমানুপাত। ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কি? যদি এ বি সি ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে এটাকে এও লেখা যায় এ বাই বি ইকুয়াল বি বাই সি। তো এখন আমরা আর গুণ করলে কি পাবো? আমরা আর গুণ করলে এখানে বি স্কোয়ার সমান এসি পাবো। তাহলে এবিসি ক্রমিক সমানুপাতিক হতে হলে বি স্কোয়ার ইকুয়াল এসি হলে, বি স্কোয়ার সমান এসি হলে সমীকরণটি ক্রমিক সমানুপাতিক হবে। যদি বি স্কোয়ার ইকুয়াল এসি হয় তাহলে এবিসি ক্রমিক সমানুপাতিক হবে। আবার বলি, বি স্কোয়ার ইকুয়াল যদি এ সি হয় তাহলে এবিসি ক্রমিক সমানুপাতিক। অনুপাতের রূপান্তর আছে কিছু, আমাদের অঙ্ক শুরু করার আগে এই রূপান্তরগুলো জানতে হবে। ব্যস্তকরণ। ব্যস্তকরণ ব্যস্তকরণ কি? যদি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি থাকে, অর্থাৎ এ বাই বি ইকুয়াল সি বাই ডি হয়, তাহলে এটার ব্যস্তকরণটা হবে, ব্যস্তকরণ বলতে আমরা বুঝি হর লবে যাবে, লব হরে আসবে, হর লবে যাবে, লব হরে চলে আসবে। তাহলে এখানে আমাদের প্রমাণের করার দরকার নাই, কারণ আমাদের পরীক্ষায় প্রমাণ আসবে না। আমরা এটা মাথায় রাখলে হবে, ব্যস্তকরণ বলতে লব হরে যাবে, হর লবে যাবে। তাহলে ব্যস্তকরণ বলতে কি বুঝবো? লব হরে যাবে। তাহলে এখানে কি লেখা যায়? বি বাই এ ডি বাই সি। এটা হচ্ছে আমাদের ব্যস্তকরণ। এটা হচ্ছে কি আমাদের ব্যস্তকরণ।
দেখো এখানে এ ছিল লবে, বি ছিল হরে, কিন্তু এখানে যখন ব্যস্তকরণ করে ফেলছি তখন বি হরটা লবে চলে আসছে, আর লবটা হরে চলে আসছে। এখানে সি ছিল তখন লবে, ডি ছিল হরে, ব্যস্তকরণ করার পর ডি চলে গেছে হরে লবে, আর সি চলে আসছে হরে। তারপর হচ্ছে একান্তকরণ। একান্তকরণ কি? একান্তকরণ একান্তকরণ কথার মাঝে এক আছে, এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যা করব একদিকে করব। তাহলে যদি আমাদের এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি দেওয়া হয়, এ বাই বি ইকুয়াল সি বাই ডি, এক্ষেত্রে আমরা হয় এই দোনোটার মধ্যে রূপান্তর করব এই একদিকে, না হয় এই একদিকে। আমাদের যে কোনো একদিকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এই জন্য এটাকে কি বলা হবে? একান্তকরণ। যদি এটাকে করো এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ, তাহলে এটাকে লাড়া যাবে না। এই সি এর জায়গায় সি থাকবে, বি এর জায়গায় বি থাকবে, শুধু এ এর জায়গায় বি ডি আসবে আর ডি এর জায়গায় এ আসবে। তাহলে এটাই কি লেখা যায়? একান্তকরণ করলে ডি বাই বি ইকুয়াল কি হবে? সি বাই এ। এখন তুমি বললা ভাই আমি এটা রূপান্তর করব না, তাহলে তুমি যদি চাও যে এ বাই বি ইকুয়াল সি বাই ডি, যে ভাই আমি শুধু বি সি এর রূপান্তর করব, তাহলে কি হবে? সি বি এর জায়গায় সি আসবে আর সি এর জায়গায় বি যাবে, এ বাই সি ইকুয়াল বি বাই ডি। আমাকে যে কোনো একদিকে রূপান্তর করতে হবে, যে কোনো একদিকে রূপান্তর করতে হবে। তাহলে এ হচ্ছে একান্তকরণ। হয় এটা রূপান্তর পরিবর্তন করব, না হয় এটা কি করব? পরিবর্তন করব। এটা করলে এটা বন্ধ থাকবে, এটা যার যার জায়গায় থাকবে, আর এটা করলে বিসি করলে এডি অপরিবর্তিত থাকবে। তারপর আসো যোজন। যোজন কথার মাঝে আছে যোজন বলতে যোগ বোঝাবে। যদি আমাদের এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হয়, এ বাই বি ইকুয়াল সি বাই ডি হয়, তাহলে যোজন আমাদের এই যে হর যা থাকবে তার লবে গিয়ে যোগ হবে। হর অপরিবর্তিত থাকবে, কিন্তু হরটা লবে গিয়ে কী হবে? যোগ হবে। আমাদের উভয় পক্ষে করতে হবে, উভয় পক্ষেই লবে গিয়ে কী হবে? যোগ হবে। তাহলে যোজন করলে কি হবে? হর লবে গিয়ে যোগ হবে, এ প্লাস বি বাই, এই দেখো এখানে লব কি হচ্ছে? আগের লব যেটা হর যেটা ছিল সেটাই আছে, শুধু হর উপরে গিয়ে যোগ হয়েছে। তো আমি এই পক্ষ করছি, তাহলে আমাকে ওই পক্ষ করতে হবে। তাহলে বাম পক্ষ করছি, ডান পক্ষ করতে হবে। ডান পক্ষে তাহলে কি হবে? সি প্লাস ডি বাই ডি। তাহলে যোজন বলতে হরে গিয়ে হরটা লবে গিয়ে কি হবে? যোগ হবে। যোজন বলতে হরটা লবে গিয়ে যোগ হবে। আমাকে উভয় পক্ষে কী করতে হবে? কাজ করতে হবে। তুমি শুধু এক পক্ষে করলে হবে না, আমাকে উভয় পক্ষে কী করতে হবে? যোজন করতে হবে। তারপর আসো বিয়োগ যোজন। আশা করি যোজন বুঝছো। বিয়োজন। বিয়োজন কথাটার মাঝে আমাদের বিয়োগ একটা শব্দ আছে, তার মানে হচ্ছে আমাদের কি হবে? এখানে বিয়োগ হবে, বিয়োজন। বিয়োজন কথাটার মাঝে আমাদের বিয়োগ একটা শব্দ পাওয়া যাচ্ছে। এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে
যোজনের ক্ষেত্রে লবে গিয়ে কী হয়েছে, যোগ হয়েছে। এখনও বিয়োজনের ক্ষেত্রে কি হবে, লবে গিয়ে শুধু বিয়োগ হবে। যোজনের ক্ষেত্রে যোগ, বিয়োজনের ক্ষেত্রে বিয়োগ। তাহলে হরটা লবে গিয়ে কী হবে, বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিয়োজন। তাহলে দেখো এ আছে কোথায়, লবে, বি আছে হরে, তাহলে বি লবে গিয়ে কী হয়েছে, বিয়োগ হয়ে গেছে। আমাদের উভয় পক্ষে কাজ করতে হবে। এখানে সি আছে লবে, ডি আছে হরে, ডি হরে গিয়ে লবে গিয়ে বিয়োগ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োজন। তাহলে যোজন বিয়োজন আশা করি বুঝছো। বইয়ে এসবের প্রমাণ দেওয়া হয়েছে, আমাদের প্রমাণের দরকার নাই, আমাদের প্রমাণ আসবে না। এখন যদি আমাদেরকে একত্রে যোজন বিয়োজন করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? এতক্ষণ আমরা যোজন বললে ওপরে গিয়ে যোজন করছি, বিয়োজন বললে ওপরে গিয়ে বিয়োজন বলছি, এগুলো আলাদা আলাদাভাবে বলা হয়েছে। এখন যদি আমাদেরকে একত্রে বলা হয় যোজন বিয়োজন, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে এ অনুপাত বি, বি অনুপাত এ অনুপাত বি ইকুয়াল সি অনুপাত ডি হলে, তাহলে আমরা যদি যোজন বিয়োজন একসাথে করি, এ বাই বি সমান সি বাই ডি। যোজন বিয়োজন একসাথে করতে হলে আমাদের লব কি থাকবে, ঠিক থাকবে। হরটা লবে গিয়ে কী হবে, যোগ হবে, এবং এই লবটা আবার নিচে চলে আসবে। এই লব থেকে আবার বিয়োজন, হরটা আমাদের বিয়োগ হবে। তাহলে দেখো আমাদের হর কি আছে, বি, আর লব আছে এ, এ প্লাস বি। তারপর লবটা নিচে নামাই ফেলবো, বিয়োগ কী হবে, হর, অর্থাৎ বি, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল সি, সি প্লাস ডি বাই কী হবে, সি মাইনাস ডি। দেখো যোজন বিয়োজন একসাথে বললে আমাদের যে হর, সেটা লবে গিয়ে কী হবে, যোগ হবে, আর হরটা লবে যে উপাদানটা থাকবে সেটা থেকে হরে আসে, হরে বিয়োগ হবে। দেখো হরটা যোজন বিয়োজন একসাথে বলছে, উপরে হচ্ছে যোগ, নিচে হয়েছে কি বিয়োগ। তাহলে আমাদের পূর্ব রাশি, এটা কিন্তু আমাদের পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। আমাদের পূর্ব রাশি থেকে উত্তর রাশি, পূর্ব রাশির সাথে উত্তর রাশি কী হয়েছে, যোগ হয়েছে, আবার পূর্ব রাশি থেকে উত্তর রাশি বিয়োগ হয়েছে, যোজন বিয়োজন যখন একসাথে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের কাজ। তাহলে আমাদের যে অনুপাতের যে রূপান্তর, সে রূপান্তরের কাজ শেষ। এখন আমরা উদাহরণ যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো চেষ্টা করব। দেখো উদাহরণ 2 তোমাদের বইয়ে খুললে পাবে। এখানে দিছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত, 7:2। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাহলে 5 বছর বলতে সামনে যে 5 বছর আসবে, সে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। এখন বলছে তাদের বর্তমান বয়স কত। তো আমি তো তাদের বর্তমান বয়স জানি না। তাহলে আমাদের বিজ্ঞান বা সায়েন্সে, সায়েন্স বিষয়গুলোতে আমাদের দড়ি নিয়ে কাজ করতে হয়। আমাদের অজানা মান জানতে হলে দড়ি নিতে হয়। তাহলে দড়ি পিতার বয়স x বছর,
পুত্রের বয়স কত ওয়াই বছর, পিতার বর্তমান বয়স এক্স বছর, ছেলের বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর। এখন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাতও কি আমাদেরকে দিয়ে দিছে, তো আমরা আবার পিতা ও পুত্রের বয়সকে ধরে নিয়েছি, তাহলে এটা সমান কি ওদের এখানে যে আমরা ধরে নিয়েছি এটার অনুপাত সমান হবে। তো আমরা লিখতে পারি কি পিতা ও পুত্রের বর্তমান বয়স, এখানে যে অনুপাতটা পাইছি আমরা এখানেও একটা অনুপাত তৈরি করে সমান লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে এক্স অনুপাত ওয়াই সমান কত 7/2, এটা লিখতে পারি না? এটা কি আমরা লিখতে পারি? তাহলে লেখা যায় x/y সমান হবে কি 7/2, এটা 1 নং সমীকরণ। দেখো তাদের বর্তমান বয়স যদি x বছর হয় তাহলে 5 বছর পরে কত হবে? 5 বছর পরে তাদের বয়স 5 যোগ হবে না? তাদের বয়সের সাথে তো 5 বছর আর কি হবে এক্সট্রা যোগ হবে। তাহলে এখন বর্তমান বয়স যদি 5 বছর হয়, পিতার বয়স x বছর, তাহলে 5 বছর পরে পিতার বর্তমান বয়স হবে কি, এখন তো বর্তমান বয়স হচ্ছে পিতার x বছর, তাহলে 5 বছর পর পিতার বয়স হবে x প্লাস 5 বছর। পুত্রের বর্তমান বয়স হচ্ছে y বছর, 5 বছর পরে হবে y প্লাস 5 বছর। আমরা লিখতে পারি 5 বছর পর পিতার বয়স কি x প্লাস 5 বছর। 5 বছর পর পুত্রের বয়স কত হবে y প্লাস 5 বছর, এটাই তো হবে, তাই না? তো এখন দেখো আমাদের কি প্রশ্নে কি দিয়ে দিছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত দিয়ে দিছে না 8/3। আমরা তো 5 বছর পরে তাদের বয়সও পাই ফেলছি কত x প্লাস 5/y প্লাস 5। তাহলে আমরা এখন এই দুটোটার আবার লিখতে পারি প্রশ্নের মধ্যে, x প্লাস 5 অনুপাত y প্লাস 5 সমান কি 8/3। তাহলে লেখা যায় x প্লাস 5/y প্লাস 5 ইকুয়াল 8/3। তাহলে এটা ধরো 2 নং সমীকরণ। এখন যদি আমরা কোনো রকম x এবং y এর মান বের করতে পারি তাহলে কি আমাদের তাদের বয়স পেয়ে যাব। তাহলে দেখো আমরা আর গুণ করতে পারি না, এখানে আমরা আর গুণ করলে কি হবে, আর গুণ করলে দেখো এটা এ বাসা যাবে, এটা কি এ বাসা চলে আসো, আর গুণ, তাহলে কি হবে x প্লাস 5 × 3 ইকুয়াল কি হবে 8 × y প্লাস 5। তাহলে 3 এর সাথে x এর সাথে 3 গুণন, আবার কি 5 এর সাথেও 3 গুণন, 8 এর সাথে y গুণন, আবার কি 8 এর সাথে 5 এর গুণন। তাহলে কি লিখতে পারি 3x প্লাস 3 গুণ 5 মানে হচ্ছে 3 × 5 = 15 সমান 8y প্লাস কত হবে 5 এ 5 8 কত 40 প্লাস 40। এখন দেখো আমাদের চলকেরগুলো এক পাশে নিয়ে আসবো, চলকেরগুলো এক পাশে নিয়ে আসবো। তাহলে এই 15কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই আর 8y কে এই পাশে নিয়ে আসি, তাহলে 3x
মাইনাস কী হবে 8y, কারণ প্লাস অবস্থা আছে, এবার আসলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস অবস্থা আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 40 মাইনাস 15। এখন দেখো আমরা এখানে একটা মান পাইছিলাম যে x/y = 7। এখান থেকে আমরা এই ওয়াইটাকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যেতে পারি না? তাহলে আমরা লিখতে পারি না যে x = 7y/2। তাহলে x এর মানটা এখন আমরা এখানে বসাতে পারি। x এর মান কত পাইছি? x এর মান পাইছি হচ্ছে আমরা 7y/2। তাহলে 3 × 7y/2 মাইনাস কি 8y সমান কত? আমাদের 25। তাহলে দেখো 3 × 7 = 21 y/2 মাইনাস 8y = হচ্ছে 25। তো এখান থেকে আমাদের y কমন যায়, তাহলে y কমন গেলে থাকে কি 21/2 মাইনাস 8 = 25। তাহলে এখানে ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে লসাগু করো 2, তাহলে হচ্ছে 21 মাইনাস কী হবে 16 ইকুয়াল হবে 25। তাহলে y 21 থেকে 16 কাটা গেলে কত হবে? তাহলে দেখো এখন আমাদের থাকবে হচ্ছে 5/2 = 25। তো এই যে এখানে 2 আছে কোথায়? হরে আছে না? তো ওই পাশে চলে গেলে এটা কোথায় যাবে? এটার সাথে ভাগ অবস্থায় আছে, এটা 2 হচ্ছে ভাগ অবস্থায় আছে, তো ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে লিখতে পারি 5y সমান কত 25 × 2 সমান কত 50। তো এখন আমরা y এর মান বের করব। y = কী হবে? 5টা এটার সাথে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে আমাদের কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 50/5 সমান কত 10। সুতরাং y = কত পাইছি 10 পাইছি। এখন y এর মান আমরা 1 নংয়ে বসিয়ে, তাহলে y এর মান পেয়ে গেছি। এখন লিখব y এর মান 1 নং বসিয়ে। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কী পাইছিলাম যে x = 7y/2। তো y এর মান কত পাইছিলাম 10, তো 7 × 10/2। সুতরাং x = কত 35। 7 × 10 = 70, 70কে 2 দ্বারা ভাগ করলে 35। তাহলে এখন দেখো আমরা x এর মানও পাচ্ছি, x এর মানও পাইছি, আবার কি এখানে y এর মানও পেয়ে গেছি। তাহলে x মানে কি ধরছিলাম, x আর y কি ধরছিলাম? পিতা ও পুত্রের বর্তমান, পিতার বর্তমান বয়স ধরছিলাম x, পুত্রের বর্তমান বয়স ধরছিলাম y। তাহলে কি আমরা পিতা পুত্রের বর্তমান বয়স পাইছি? তাহলে আমরা লিখতে পারবো, তাহলে আমরা আনসার পেয়ে গেছি। সুতরাং পিতার বর্তমান বয়স x = কত 35 বছর। পুত্রের বর্তমান বয়স y = 10 বছর। এটা অ্যান্সার। তাহলে বুঝছো অঙ্কটা? আবার আমি দেখাচ্ছি।
এখন আমরা করব উদাহরণ 3। উদাহরণ 3-এ দেখো কি দিছে, তোমাদের বইয়ে আছে, বলছে যদি প্রশ্ন এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখন আমাকে কি দিয়ে দিয়েছে, আমাকে শুধু একটা এই যে এটা দিয়ে দিছে যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে প্রমাণ করতে হবে আমাকে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সমাধান লিখি। সমাধান আমাদের দেওয়া আছে কি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি দেওয়া আছে, লিখি দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে কি লেখা আছে এ বাই বি ইকুয়াল বি বাই সি। এখন দেখো আর গুণ করলে আমরা পাবো কি বি স্কোয়ার সমান এসি, এটাই তো পাবো। আর গুণ করো, দেখো এটাকে এখানে যাবে, হর লবে যাবে, আবার কি এটা এখানে যাবে, তাহলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার এসি, এ গুণন সি এসি। এখন আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হলেই কি প্রমাণিত। তাহলে বাম পক্ষে আমাদের কি বলছে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এই যে হোল স্কোয়ার, তাহলে কি এই পুরাটার উপর স্কোয়ার আছে, এটার উপর কি আমাদের স্কোয়ার আছে। আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে এ প্লাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। লিখা যায় তো নাকি, এভাবে তো লিখে যায়। হ্যাঁ, তাহলে এটা যে কথা এটা একই কথা। আমাদেরকে তারপর হচ্ছে দেখো, তাহলে এখন কি করা যায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আবার কি বি প্লাস সি, মানে এটা যদি এ ধরো এটা যদি বি ধরো, তাহলে কি এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন দেখো আমরা এখানে কি পাইছিলাম, বি স্কোয়ার সমান এসি পাইছি না, আমরা এখন শুধু মান বসাই দিই। এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার প্লাস 2ab, বি স্কোয়ার সমান কি পাইছি এসি, আবার কি এখানে বি স্কোয়ারের সমান এসি প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন আমাদের দেখো এখানে কি কমন যায়, ওপর থেকে লব থেকে কি কমন যায়, হর থেকে কি কমন যায়। দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানে এ আছে, হরে এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি স্কোয়ার আছে। তাহলে ওপর থেকে আমাদের এ কমন যায়, তো এ কমন গেলে এ কমন মানে ভাগ, কমন নেওয়ার আরেকটা অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে তুমি এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করো, তাহলে থাকবে কি এ প্লাস 2ab-কে এ দ্বারা ভাগ করো, তাহলে এ কাটা যাবে, তাহলে থাকবে কি 2b প্লাস এসিকে এ দ্বারা ভাগ করো, তাহলে থাকবে হচ্ছে সি। নিচেও সেম, তুমি সি কমন নাও, তাহলে এসি সি দ্বারা ভাগ দিলে এ থাকবে প্লাস 2b থাকবে প্লাস সি থাকবে। তাহলে দেখো
ওপরেরটা নিচেরটা কি কাটা যাবে, তাহলে থাকতেছে কি a/c। তাহলে আমাদের বাম পক্ষে একটা মান পাইছি। এখন আমাদের ডান পক্ষে কি বলছে, তাহলে এখন লিখব ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। তাহলে ডান পক্ষে কি বলছে, a² + b² a² + b² b² + c²। তাহলে দেখো আমাদের b² সমান কি দিছে, আমাদের পাইছি না b² সমান ac, তাহলে এখন আমরা মান বসাই দিব। তাহলে a² জায়গায় a² প্লাস b² সমান কি ac, আবার ac প্লাস c² লিখে দিই, যেহেতু b² = ac। তাহলে দেখো এখান থেকে a আছে, এখানেও a আছে, তাহলে a কমন, তাহলে থাকবে কি a + c। এখান থেকে c কমন, তাহলে থাকবে কি a + c। তাহলে দেখো এটা কাটা যাবে, তাহলে থাকতেছে a/c। এখন দেখো আমরা বাম পক্ষে কি পাইছি a/c, ডান পক্ষে কি পাইছি a/c। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ কি সমান না, সুতরাং লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। তাহলে আজকে আমাদের লাস্ট পর্ব এটা সমাপ্তির দিকে, আমরা আগামী পর্ব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিব। আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করবে এবং ক্লাস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।